নজরুলের গানকে যারা বুঝবে না তারা তার কবিতাকে বুঝবে না। আবু হানিফার থিসিস এটা। আবু হানিফা কবি হিসেবে আধুনিক কবি ছিলেন দেখা যায়, নজরুলের মতো ছিলেন না, কিন্তু নজরুলের গুণ গরিমা কবিতার মধ্যে প্রকাশ করতে অসুবিধা কি? মোহরম কবিতার দুটো পংক্তি নজরুল বর্জন করেছিলেন, পত্রিকায় যা ছাপা হয়েছিল তার থেকে ভিন্ন করে বইতে নিয়েছেন, সেই দুটা কাজী আব্দুল শাশ্বত বঙ্গে উদ্ধৃত করা আছে বলে দেখেন নজরুল হচ্ছে এই মুসলিম পুনর্জাগরণের কবি। গোলাম মুর্শিদ সাহেব একটা বই বের করেছেন, মোটে নজরুল সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, যেমন নজরুলের কবিতা এবং গানের মধ্যে কোনো সংযোগই তিনি আবিষ্কার করেন নাই। তিনি এই জন্য বলছেন নজরুলের কবিতা লেখার প্রতিভা 1929 সাল নাগাদ শেষ হয়ে গিয়েছে, তাই বইয়ের নামই রেখেছেন বিদ্রোহী রণক্লান্ত। আরেকটা প্রবন্ধ আছে তার, যেটা আপনার প্রবন্ধ সংকলনেও পাবেন, বুদ্ধদেব বসুর, যে নজরুল ইসলাম এর কবিতা টিকবে না, তবে তার গানগুলো টিকবে একটা কারণ, গানগুলো ছোট ছোট, সেই জন্য হাতে পায়ে ধরে আমরা বিশ্ববিদ্যালয়ে চাকরি জোগাড় করতে পারি, কিন্তু গবেষণা বই সম্পাদনা করতে হলে হাতে পায়ে ধরে তো কাজ হবে না। এইখানে আমরা দুই ধরনের লোক আছি, যারা আবু হানিফা মুস্তাফা কামালকে অন্তত দেখেছি বা সাক্ষাতে তার বক্তৃতা শুনেছি, আর যারা তার পরে জন্মেছেন তাদের কাছে তিনি হয়তো তার গানের মাধ্যমে বা কবিতা বা লেখার মাধ্যমেই পরিচিত। এই পরিচয়কে পরোক্ষ বললে বন্যায় হবে না। আমার পরিচয় তার সাথে সরাসরি ছাত্র হিসেবে নয়। আমি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম 1973-74-এ। তখন ঘটনাচক্রে নিয়তির নির্মম পরিহাস, আবু হানিফা সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, 5.5 বছর সেখানে তিনি অধ্যাপনা করেছিলেন। ওই সময় আমরা তাকে একটা সমিতি করেছিলাম, চট্টগ্রাম কবিতা পরিষদ। আমরা তখন উটি পা হাঁটছি আর কি। তখন তিনি ছিলেন এটার সভাপতি। সুতরাং চট্টগ্রাম প্রেস ক্লাব যেটা আছে, যেখানে এখানে একটা বাতিঘর বলে বড় বইয়ের দোকান হয়েছে, সেইখানে তার সভাপতিতে 2-1টা কবিতা পাঠের সভায় আমিও ভীরু পায়ে উপস্থিত হয়েছিলাম। এই হচ্ছে পরিচয়ের প্রথম ভিত্তি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছাত্র হিসেবে নাজেল হই, তখন দেখা যায় আবু হানিফা মুস্তাফা কামাল আমাদের প্রাধ্যক্ষ হয়েছেন। সংক্ষেপে বলছি, আমি থাকতাম হাজী মোহাম্মদ মহসিন হলে, প্রথমে মহসিন হলের আগে সূর্য সেন হলে ছিলাম। আবু হানিফার সময় দেখে যে উনি ওখানে প্রাধ্যক্ষ হলে উনি আমাদেরকে বন্ধুর মতোই মর্যাদা দিতেন। এইটা তার বাংলা বিভাগে আমি তার বক্তৃতা শুনি নাই, কিন্তু তার সাথে কথা বলতে বলতে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হতো রাস্তায় দাঁড়িয়ে আন্তর্জাতিক ছাত্রাবাসের সামনে। সেটা আমার এখনো মনে পড়ে। তার তখনও বাসায় যাওয়ার কথা 1:30টার জায়গায় 2:30টা হয়ে যেত। তো এই যে কথক মানুষটা ছিলেন, সেই হিসেবে তার সাথে আমার পরিচয়। তারপরে তার লেখাগুলো আমি পড়ার চেষ্টা করেছি। 1977 সালে তার একটা বই বেরিয়েছিল, বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিংস। এইটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংক্রান্তি মূলত, তবে সেই সময়ে সমাচার চন্দ্রিকা, তার দ্যুতি বিলাস, নববিবি বিলাস, মানে গণিকা বৃত্তান্ত কলকাতার, এই 3-4টা বই নিয়ে এই বই মূলত লেখা। আর অন্যান্য যারা নকল লিখতেন তাদের নিয়ে আলোচনা করেছেন। সেগুলি তিনি চট্টগ্রাম থেকে একটা বইও বের করেছিলেন, কলিকাতা কমলালয়। এটা ভবানীচরণের প্রধান বই বলে লোকে মনে করে। সেটা তার সম্পাদনায় বেরও হয়েছিল। চট্টগ্রাম বাংলা বিভাগ বিশ্ববিদ্যালয় থেকে একটা পত্রিকা বের করতো পাণ্ডুলিপি নামে। আমরা তখন কলেজের ছাত্র বলে যা কিছু পেতাম ঠোঙা পর্যন্ত পড়তাম। খুব একটা বুঝেছি বলবো না, তো মনে হলো লোকটা সম্পর্কে একটা সম্ভ্রম জাগলো। পরে তার সাথে দেখা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। এই হচ্ছে সংক্ষিপ্ত বৃত্তান্ত। এখন তিনি নানা বিষয়ে কাজ করেছেন। তিনি যদি অকালে মারা না যেতেন, আজকে যদি বেঁচে থাকলে তার বয়স প্রায় 90 হতো। 1936-এ জন্ম যদি সত্য বলে মেনে নেই। এবং তিনি 53 বছর বয়সে মারা গেছেন। এবং তার আগের বছর তিনি আমার কথা নামে একটা আত্মজৈবনিক লেখা লিখেছেন, যেটা শেষ হয়নি, মৃত্যুর বেশি আগে নয়, মানে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন, সেটা ওই লেখাতেই পাওয়া যায়। এবং সেখানে আরও মহা কথা আছে যেগুলি আমি আজকাল করতে চাই না। নিজে নির্জনে বলে তিনি একটা জার্নালে লিখেছিলেন, সেটাও 1988-তে। তখন বাংলা একাডেমিতে তিনি সভাপতি। এটা বোধহয় বলা দরকার বাংলা একাডেমিতে থাকলে, উনি মহাপরিচালক ছিলেন বাংলা একাডেমিতে তখন। তো এইসব বিষয়ে আলোচনার আজকে আপনাদের সময় নষ্ট করব না। তিনি অনেক বিষয় লিখেছেন। গানের কথা সবাই জানেন, 50-এর দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় তিনি গান লিখেছেন এবং মোহাম্মদ মাহফুজুল্লাহর সাথে পূর্ব বাংলার কবিতা নামক বই সম্পাদনা করেছেন। বয়স তার 20 বছর। এখন ভাবলে অবাক লাগে, বিলেতে যিনি যে ডিসার্টেশন লিখেছেন, আমাদের বাংলা বিভাগে যত ডিসার্টেশন লেখা হয়েছে তাদের সকলের মধ্যেই এটা শ্রেষ্ঠ না হোক 5-10টা শ্রেষ্ঠ আলোচনার মধ্যে একটা হবে। বইটা ছোট হলেও এটা তিনি 12 বছর পরে এটা প্রকাশ করেছিলেন 1977-এ। এই থিসিস লিখেছেন তখন তার বয়স 28-29 বছর মাত্র, 1965 সনে। এবং তার গবেষণা তত্ত্বাবধায়ক বা সুপারভাইজার ছিলেন TW ক্লার্ক, অত্যন্ত কড়া লোক। তখন সেখানে তারাপদ মুখোপাধ্যায়ও ছিলেন তিনি। আর তার ইংরেজি তার বাংলার মতোই সুন্দর। আর বেশি বলবো না আমি। ইংরেজি আমরা অল্প জানি, কিন্তু ইংরেজি পড়ার যে ভাষার যে প্রসাদ গুণ,
আবু হানার ইংরেজিতেও সেটা আছে। সৌভাগ্যক্রমে বাংলা একাডেমি এটা ছেপেছে এখন তার রচনাবলিতে। 2001 সনে এক খণ্ড বের হয়েছে, 2021 সনে আরেকটা খণ্ড বেরিয়েছে। তাতে সম্পাদক হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানের নাম থাকলেও দ্বিতীয় খণ্ড বের হওয়ার সময় আনিসুজ্জামান আর কিছু করেছেন বলে মনে হয় না। এখানে আমি বাংলা একাডেমির সমালোচনা করব না, তবে রচনাবলী যেভাবে বের করতে হয় সেভাবে কিন্তু বের হয়নি। বইয়ের সাথে তার ভূমিকাটাও রাখতে হয়। আর তারা এটা করেছে কি, পরিশিষ্টে নিয়ে গেছে, তিনি একটা ভূমিকাও লিখেছিলেন। এটা যারা করেছেন তারা আমার বন্ধু, বা কেউ কেউ আমার শিক্ষক, কাজে এই সমালোচনা থেকে বিরত থাকলাম। অর্থাৎ বইকে তারা ঠিক বুঝে উঠতে পারেননি। আর এই ধরনের রচনাবলিতে এত বেশি মুদ্রণ প্রমাদ থাকা ঠিক নয়। সমালোচনা শব্দকে যদি কেউ সমালোচনা ছাপে, আমি উদাহরণ দিয়ে বলছি, এটা খুব পীড়াদায়ক হয়। তারপরেও সেটার উপর নির্ভর করেছেন আমার কোনো উপায় নাই। বাংলা একাডেমিতে একজন ভালো গবেষক ছিলেন, বিবলিওগ্রাফার আমিরুল মোমেনিন। তিনি বাংলাদেশের নজরুল চর্চা নামে একটা প্রবন্ধে আবু হেনার অগ্রন্থিত কিছু বইয়ের সংগ্রহ করেছিলেন। কবিতা আছে সেখানে, কিন্তু উনি পাশে লেখেন না যেটা কবিতা। যেমন একটা কবিতার নাম ঝড়, ব্রেকেটে আছে কাজী নজরুল ইসলামকে। এটা কবিতা সে না বললেও বোঝা যায়। আর কতগুলো লেখা আছে, নজরুল ইসলাম নামে একাধিক প্রবন্ধ আছে তার। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত, যাকে বলা হয়, যাকে বলে একেবারে আপনি খারাপ শব্দ ব্যবহার করতে পারেন, খুব তার নিজের সম্পর্কে তার ছুট মার্গ ছিল। সব লেখাকে তিনি বইতে নেননি। তার প্রথম বই যেটা বাংলা প্রবন্ধের বই, শিল্পীর রূপান্তর, তাতে নজরুল ইসলাম সম্পর্কে একটা প্রবন্ধ আছে, নজরুল কবিতা আরবি ফার্সি শব্দ, এইটাই। আবার আমিরুল মোমিনের বিবলিওগ্রাফিতে আরেকটা প্রবন্ধের খবর পাওয়া যায়, যেন নজরুলের কবিতায় আরবি ফার্সি শব্দ কোলন দিয়ে লিখছে, অনুভব উদ্দীপনা ইত্যাদি কথা একটা আছে, আবেগে বা উদ্দীপনার কন্টেক্সটে। সেইটা কোথায় আমি পাইনি, দ্বিতীয় রচনাবলিতে নেওয়া হয়নি। আরও এরকম দু একটা লেখা বাইরে আছে, কিন্তু যেগুলো আছে তাতে দেখা গেল নজরুলের উপরে তিনি সবচেয়ে বেশি লিখেছেন, ভবানীচরণকে বাদ দিলে। সেটা আবু হেনার উপর একমাত্র পিএইচডি থিসিস যেটা বাংলায় বের হয়েছে, মাহমুদা পারভিনের আবু হেনা মুস্তফা কামাল, শিল্পী ও কথা শিল্প কিনা শিল্পকথা আই নামে। বাংলা বিভাগের লোকরা একটু কথা বেশি বলে, এইটা তার একটা উদাহরণ আর কি। শিল্প ও শিল্পী লিখলেও হইতো, কিন্তু একটু লিখছে শিল্পী ও শিল্পকথা এরকম। আমি স্বপ্ন দিচ্ছি একটা বাহুল্য আমাদের চরিত্রের মধ্যে আছে, শুধু বাংলার নয়, সব বাঙালিরই আছে, আমিও তার বহির্ভূত নই। তো যা হোক, আমি দেখলাম যে এই আধা ঘন্টার মধ্যে কি আলোচনা করা যায়। ভবানীচরণ সম্পর্কে আপনারা সকলে জানেন, আমি বিশেষজ্ঞ তো নই, এটা আগে বলার জন্য বললাম। আবু হেনা মুস্তফা কামালের সাথে আমার দেখা হয়েছে, এছাড়া আমার বিশেষজ্ঞতার কোনো দাবি নাই। ভবিষ্যতে আমার আশঙ্কা আছে দুর্নীতি দমন কমিশন না আবার বাংলা একাডেমিকে অভিযুক্ত করে বিশেষজ্ঞ নয় এমন লোকদের কোনো দাওয়াত দিয়েছেন, দিতেই পারে। আমরা ভক্ত, বিশেষজ্ঞ নই। কাজে আমার কথার মধ্যে বিশেষজ্ঞতার কোনো গন্ধ পাবেন না। আমি শুধু একটা জিনিসই বলি, নজরুল ইসলাম সম্পর্কে তিনি কবিতাও লিখেছেন বেশ কয়েকটা, সেগুলো একটা বইতেও নিয়েছেন। তৃতীয় বই যেটা 1988-তে বেরিয়েছিল, আক্রান্ত গজল, এটার নাম আক্রান্ত পদাবলীও হতে পারত। সেখানে তিনি দেখেন নজরুলের প্রতি একটা কবিতা আছে, নাম প্রথম সম্রাট, অসাধারণ কবিতা। তো এটা নিয়ে বেশি তো আলোচনা লোকে করে না, আমি বরঞ্চ আমাদের আলোচনা শুরু করার আগে সেইটা কবিতাটাই আপনাদের পড়ে শুনে, যেহেতু এটা সনেট, সময় লাগবে কম। তারপর তার অন্যান্য কবিতাও আছে, এটা 64 পৃষ্ঠায় পাওয়া যায় রচনাবলী প্রথম খণ্ডে। আবু হেনা কবি হিসেবে আধুনিক কবি ছিলেন দেখা যায়, নজরুলের মতো ছিলেন না, কিন্তু নজরুলের গুণ গরিমা কবিতার মধ্যে প্রকাশ করতে অসুবিধা কি, নাম দিয়েছে প্রথম সম্রাট। এটা তার প্রবন্ধের মধ্যে আমি এই কথার অনুরণন দেখতে পাই, মোটিভ যেটা বলে আছে, ওই ব্রত আছে। যুদ্ধোত্তর কলকাতার মধ্যবিত্ত বেলোয়ারি চাঁদ, তখন বৈশাখী মেঘে অন্তরীণ, নষ্ট পদাবলী বিষণ্ণ বাতাসে, গাঢ় অন্ধকারে অবরুদ্ধ দিন, আসন্ন ঝড়ের মুখে থর থর, বিষয় আশ্রয় এবং সামান্য পুঁজি পাটা কিছুই রবে না জেনে সন্ত্রস্ত শহর, পূর্বপুরুষের সম্পন্ন গোলায় বর্গী চিরস্থায়ী বন্দোবস্তে পরিতৃপ্ত, লক্ষ্মীর ভাড়ার শূন্য রুক্ষ আদিগন্ত শস্যহীন ভূমি। অথচ সবাই যে যার নিজস্ব মজা বদ্ধ জলাশয়ে, এমনকি প্রবীণ বাউলের হাহাকারে একটি বৃক্ষের পাতা তা ও ভুলেও নড়েনি। রাজপথে মুকুটহীন রাজা, তুমি এলে তারুণ্যের প্রথম সম্রাট। অট্টহাসি ভেঙে পড়ল দেয়ালে দেয়ালে, মৃত স্বপ্নের সঞ্চয় আবর্জনা উড়ে গেল বিদ্রোহের তুমুল ওঙ্কারে। এটা হচ্ছে আবু হেনার একটা কবিতা। এখন তিনি নজরুলকে পছন্দ করতেন, বোঝা যায়। এটা কোন বছর লেখা এখানে জানা নাই। আমাদের রচনাবলীর সম্পাদকদের বিরুদ্ধে আমাদের একটা মৃদু অনুযোগ হচ্ছে
লেখা কোনটা কোন বছর ছাপা হয়েছে কোন পত্রিকায় কোনো উল্লেখ নাই, তার মানে খুব একটা যাকে বলা হয় গবেষকের কাজ, দেখি আমাদের মতো তারাও বিশেষজ্ঞ নন। হাতে পায়ে ধরে আমরা বিশ্ববিদ্যালয়ে চাকরি জোগাড় করতে পারি, কিন্তু গবেষণা বই সম্পাদনা করতে হলে হাতে পায়ে ধরে তো কাজ হবে না। যাই হোক, আমি এই প্রসঙ্গ তুলেছি এই কারণে, আমাদের দেশে যাদেরকে নজরুল গবেষক বলা হয়, নজরুল ইসলাম সম্পর্কে যারা লিখেছেন তাদেরকে তো বলা হয়। আমাদের আব্দুল কাদির আছেন, তার কথা তো না বললে চলবে না, যদিও আব্দুল কাদিরকে প্লান্ডার করতে আমরা এখন ব্যস্ত, তার রচনাবলী নিজেদের নামে ছাপাই আমরা। কিন্তু যারা আলোচনা করেছেন তাদের মধ্যে নানা শ্রেণীর লোক আছে, সবাইকে নিয়ে আলোচনা করা যাবে না। ধরেন আবু হানার প্রথম বই যেটা শিল্পীর রূপান্তর, গদ্যের বইতে তিনি নজরুলের কবিতা আরবি ফার্সি শব্দের ব্যবহার এটা নিয়ে একটা প্রবন্ধ রেখেছেন। দ্বিতীয় বইতে যেটা না কথা ও কবিতা, সেখানে কাজী নজরুল ইসলাম এই সরল নামে একটা প্রবন্ধ আছে। এই দুটি হচ্ছে ছোট ছোট প্রবন্ধ, কিন্তু 6-7 পৃষ্ঠার বেশি নয়, কিন্তু তাদের তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাতে আমার দাবি হচ্ছে, আপনাদের সামনে পেশ করছি, আমাদের দেশে যারা সেরা নজরুল গবেষক বা সমালোচক, তার মধ্যে আবু হানা মুস্তাফা কামালের স্থানটা নিশ্চিত। কারণ তিনি কম লিখলেও একটা ভালো প্রস্তাব তিনি উত্থাপন করেছেন, সেটা আমি একটু পরেই বলছি। এখন সম্প্রতি আপনারা জানেন গোলাম মুর্শিদ সাহেব একটা বই বের করেছেন, বাংলা একাডেমিতে তিনি বহু প্রশ্রয়প্রাপ্ত লেখক ছিলেন, অভিধানও বের করেছেন। মোটে নজরুল সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, যেমন নজরুলের কবিতা এবং গানের মধ্যে কোনো সংযোগই তিনি আবিষ্কার করেন নাই। তিনি এই জন্য বলছেন নজরুলের কবিতা লেখার প্রতিভা 1929 সাল নাগাদ শেষ হয়ে গিয়েছে, তাই বইয়ের নামই রেখেছেন বিদ্রোহী রণক্লান্ত। তার মধ্যে একটা ব্যঙ্গের প্রচ্ছন্ন সুর আছে, এটা আকলমানদের জন্য এটা ধরা রূপ দেরির ব্যাপার নয়। তারপরে তিনি নজরুলের গান নিয়ে কিছু প্রবন্ধও লিখেছেন, বিভিন্ন জায়গায় অনলাইন মিডিয়ামে আমি পড়েছি, যাতে বোঝা যাচ্ছে কি নজরুলের গান যেন কেউ গানই নয়, এরকম একটা ভাব আছে তার। কিন্তু যে কবির প্রতিভা 1920-এর দশকে অনেক বিকশিত হয়েছিল, তিনি 30-এর দশকে তাতেও নানা পর্যায়ে আছে, উচ্চকৃত গান থেকে তার যার বলা হয় নিম্নকণ্ঠ গান, এই বিবর্তনটা বোঝার জন্য যে সহৃদয় সমজদারিত্ব দরকার, সেটা গোলাম সাহেবের ছিলেন না। কিন্তু আমরা যারা মালিক, তারাও কিন্তু একই কথা পুনরাবৃত্তি করছি। দু একটা জনের উল্লেখ করলে বুঝতে পারবে তার যে বিষয় বৈচিত্র্য এবং তার যে ভাব বৈচিত্র্য। হিন্দু মুসলমান নিয়েও তিনি সমান মুখর, তিনি স্বাধীনতা সংগ্রামী, আবার মাঝে মাঝে মরমী, না তার যে নানা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা অনেকে অনেকভাবে দেখেছেন। আমি শুধু একটা উদাহরণ তুলে ধরছি। আবু হানা মুস্তাফা কামাল যখন লিখতে আসলেন, তখন তিনি কি দেখলেন? একটা তো বক্তব্য থাকে, যেমন তিনি প্রথমতেই সমালোচনা করেছেন বুদ্ধদেব বসুর। আমি আবু হানা লেখাপড়ার আগে নিজেও সমালোচনাটা করেছি, দেখেছি মোটামুটি একই রকমের। বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধ আছে আপনার কালের পুতুল বইতে, সেটা প্রায় 1947-48 সনের দিকে লেখা। নজরুল তখন কণ্ঠস্তব্ধ হয়েছে। সেখানে তিনি দেখিয়ে দিতে, আপনারা সকলে এটা জানেন, নজরুল ইসলাম 25 বছর ধরে প্রতিভাবান বালকের মতো লিখেছেন, তার লেখার মধ্যে কোনো উত্তরণ হয়নি। আরেকটা প্রবন্ধ আছে তার, যেটা আপনার প্রবন্ধ সংকলনেও পাবেন, বুদ্ধদেব বসুর, যে নজরুল ইসলাম কবিতা টিকবে না, তবে তার গানগুলো টিকবে। একটা কারণ, গানগুলো ছোট ছোট, সেই জন্য। কারণ তার দোষ হচ্ছে বাহুল্য এবং প্রগল্ভতার দোষ। অনেক বড় বড় কবিতা লিখলে সেই কবিতা ভালো হয় না, তার সংগতি থাকে না। তিনি কোলাহলকে কবিতায় বেঁধেছেন, এই সমস্ত কথা কিপলিং থেকে ধার করে বলেছেন। বুদ্ধদেব বসু যদি ইংরেজি নবিশ ছিলেন, তিনি মনে করেন যে কিপলিংয়ের উদ্ধৃতি দিলে এই কথা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তিনি কোলাহলকে গানে বেঁধেছেন, এই সমস্ত কথা বলেছেন। আবু হানা মুস্তাফা কামাল অন্যদিক থেকে বুদ্ধদেব বসুর ভক্ত হলেও এই কথার প্রতিবাদ করেছেন তার স্বভাব সুলভ মৃদু কণ্ঠে, কিন্তু এটা নির্ঘাত প্রতিবাদ। তিনি বলেন বুদ্ধদেব বসুর এই মূল্যায়নকে কখনোই অকাট্য বলে মেনে নেওয়া যাবে না। তার ভাষা দেখেন, অকাট্য বলে মেনে নেওয়া যাবে না। আমি হলে, আমরা তো একটু প্রগল্ভ, আমি হলে বলছি এটা একটা বাজে কথা, কিন্তু সে না বলে উনি বলছেন এটাকে ঠিক ভালো কথা বলা মনে করা যাবে না। তার ভাষা এরকম ছিল। গান প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ হতে হয়েছে নজরুলের গান এবং তার কবিতার মধ্যে অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে। একই লোকই তিনি যখন বিদ্রোহী কবিতা লিখেছেন, ধীরে ধীরে তিনি যখন প্রলয় উল্লাস লিখেছেন, মোহরম লিখেছেন, খেয়াপারের তরণী লিখেছেন, অথবা আনোয়ার পাশা লিখেছেন, তার অগ্নিবীণার লেখার পরে আস্তে আস্তে তার মধ্যে বিবর্তন হয়েছে। চিরদিন মানুষ এক কথা বলে না, কিন্তু ধীরে ধীরে তার গানের যে প্রতিভা, সেটার সাথে এটা আলাদা কিছু নয়। উনি বারবার বলেছেন নজরুলের গানকে যারা বুঝবে না, তার কবিতাকে বুঝবে না। আবু হানার থিসিস এটা। আমি মনে করি মোটামুটি এই থিসিস আমরা অনুসরণ করতে পারি। তা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হবে, কিন্তু এর মধ্যে গভীর ব্যঞ্জনা আছে। কিন্তু আমাদের যে যারা বুঝতে পারেননি, তাদের মধ্যে তাকে বিচরণ করতে হয়েছে। এই বুঝতে না পারার দুইটা লোকের উদাহরণ তিনি প্রথম প্রবন্ধে দিয়েছেন। একটা হলেন অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। তার লেখা নজরুলের কাব্যে আরবি ভাষা শব্দের ব্যবহার, এটা সৈয়দ আলী আশরাফের প্রবন্ধের শিরোনাম।
যিনি নজরুল জীবনে প্রেমের এক অধ্যায় বইটা লিখেছিলেন। তিনি ভালো স্কলার সমস্যা নেই, কিন্তু তার মধ্যে যে একটা একদেশ দর্শিতা বা একমুখীনতা ছিল, সেটা উনি বলছেন নজরুলের কবিতা কিছু ইসলামী শব্দের ব্যবহার থাকলেও কি হবে, তিনি তো মূলত হিন্দু, তার ভুলে তো সবকিছু হিন্দু। এইটারই প্রতিবাদ আবু হানা করেছিলেন যে আপনি তাকে বুঝতে পারেননি। আবার বিপরীতে তিনি যাকে ধারণ করেছেন, এটা হলো আবু হানার থিসিসের গোড়া কোথায়, এটা হচ্ছে হুমায়ুন কবিরের বাংলার কাব্য। হুমায়ুন কবির সেখানে পরিষ্কার বলেছেন, কারণ হুমায়ুন কবিরের কথার পিছনে জানতে হলে আপনাকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কাজী আব্দুল ওদুদ। আবু হানা যারা সমালোচক তারা হয়তো বলবেন যে তিনি যথেষ্ট সব জায়গায় ফুটনোট দেননি, যেমন কলিকাতা কমলালয় নিয়ে লিখতে গিয়ে অথবা বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারেরি রাইটিংসে যে পরিমাণ ফুটনোট না দিলে লন্ডনে ডিগ্রি পাওয়া যাবে না, সে অভিনিবেশ পরবর্তী প্রবন্ধগুলিতে দেখা যায় না। নজরুল সম্পর্কে লেখার সময় তিনি প্রায় সময় একজন দুজনের উদ্ধৃতি দিয়েছেন। যেমন নজরুল ইসলাম আপনারা সকলেই জানেন, সক্রিয় থাকার সময় পর্যন্ত তার উপরে কোনো একক বই বের হয়নি। তার উপরে 3খানা প্রবন্ধ লিখেছিলেন কাজী আব্দুল ওদুদ। নজরুলের শেষ জন্মদিন যেটা উদযাপিত হচ্ছিল তার জন্য একটি প্রবন্ধ উনি লিখেছিলেন। সেইগুলি নিয়ে 1948-49 সনে দেশ ভাগ হওয়ার অথবা স্বাধীন হওয়ার পরে আব্দুল ওদুদ প্রথম কলকাতায় একটা ছোট্ট বই বের করেন নজরুলের উপর। এটাকে নজরুলের কোনো বই বের হয় নাই, লোকে যত স্লোগান দিক না কেন, পত্রপত্রিকা আলোচনা হয়েছে, গালাগালাজ হয়েছে। একক বই সেটাও 50 পৃষ্ঠার। হ্যাঁ, কাজী আবুল কাশেম মুসলিম প্রথম বলে প্রচ্ছদ শিল্পীর লেখা প্রচ্ছদ সহ বইটা পাওয়া যেত। যে আমি এই জন্য বলছি যে উনি এক ধরনের অদ্ভুত ধরনের, আমি বলে গুড়ো এসোনা বলেন না আপনার, গুড়োই সোনায় ভুগতেন কাজী আব্দুল ওদুদ। নজরুল ইসলামকে ঠিক পুরোপুরি পছন্দ করতে পারছেন না, আবার ফেলেও দিতে পারছেন না। উনি বারবার বলছেন নজরুল ইসলাম চান খেলাফত আন্দোলনের কবি। ওই যে মোহরম কবিতার 2টো পংক্তি নজরুল বর্জন করেছিলেন, পত্রিকা যা ছাপা হয়েছিল তার থেকে ভিন্ন করে বইতে নিয়েছেন, সেই দুটা কাজী আব্দুল ওদুদের শাশ্বত বঙ্গে উদ্ধৃত করা আছে, বলে দেখেন নজরুল হচ্ছে এই মুসলিম পুনর্জাগরণের কবি। এইটার জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির ভদ্র ভাষায়, ওই সময় একই সাথে লেখা, তার একটু আগে লেখা যদিও, বাংলার কাব্যে হুমায়ুন কবির লিখেছেন যে নজরুলকে শুধুমাত্র অসহযোগ আন্দোলনের কবি বলতে হবে, শুধু খেলাফত আন্দোলনের কবি বললে চলবে না, কারণ ওই দুইটা আন্দোলন একসাথেই হয়েছিল। তিনি হিন্দু মুসলিম মিলনের পথ থেকে কখনোই বিচ্যুত হননি, এবং যেটাকে ইসলামে পুনর্জাগরণ বলা হয় সেটাও তিনি করেননি। তাহলে এটা হচ্ছে একটা বড় থিসিস। সেখানে হুমায়ুন কবির একটা কথা বলেছেন এইভাবে, যে নজরুল ইসলামের কবিতার যে বিপ্লব ধর্ম তার প্রমাণ পাওয়া যায় ঐতিহ্যের পুনর্জাগরণের মধ্যে, এবং সেটা তিনি ইসলামকে ফিরিয়ে আনার জন্য করেননি। তিনি বাংলাদেশের মুসলমানদের অধিকার আদায়ের জন্য মনে করেছেন তাদের ভাষাতে কথা বলতে হবে, তাদেরকে জাগাতে হবে, এবং তাদেরকে বাংলা সাহিত্যের প্রধান অঙ্গনে টেনে নিয়ে আসতে হবে। এটা মোটামুটি হুমায়ুন কবিরের বক্তব্য। আবু হানা মুস্তাফা কামাল সেটা উদ্ধৃত করেছেন তার প্রথম প্রবন্ধেই। আমি যে 2-1টা থেকে বলি, কিন্তু আমাদের দেশে এইটা টেকে নেই। যারা গত 80-র দশকে এখানে বাংলা একাডেমিতে যারা প্রতাপশালী সমালোচক ছিলেন, অথবা গত 30 বছরে যাদের প্রতাপে আমরা ধন্য হয়েছি, তাদের মধ্যে নজরুল সম্পর্কে অনুভূতিটা কেমন ছিল আপনাদের অনেকে হয়তো মনে ব্যথা পাবেন, কিন্তু যে আমি যাদের উদ্ধৃতি করছি তারা এখন প্রয়াত। আমি একটা উদ্ধৃতি দিই, মাহমুদা পারভিন তার থিসিস এটি উদ্ধৃত করেছেন। এখানে মাহমুদা পারভিনের প্রসঙ্গ দেখা যাচ্ছে কি তিনি আবু হানা মুস্তাফাকে সরাসরি সমালোচনা করছেন না, তিনি বরঞ্চ ওই সমস্ত লোকদেরকে উদ্ধৃত করছেন যাদের সমালোচনা করলে তিনি নিজে তো বয়সে কম করবেন না, তিনি তখন অধ্যাপক আহমদ শরীফের উদ্ধৃতি দিয়েছেন। অর্থাৎ আবু হানার মতের বিপরীত মত হিসেবে অধ্যাপক আহমদ শরীফের মত এনেছেন। আহমদ শরীফের মতটা পাওয়া যায় নজরুল সমীক্ষা অন্য নিরীক্ষে, বইটা বেরিয়েছিল 2003-এর দিকে মাওলা ব্রাদার্স থেকে। উদ্ধৃতিটা পড়লে আপনার বুঝতে পারবেন আহমদ শরীফ কি মনে করতেন নজরুলকে, এবং তার মধ্যে দেখবেন, আমি বলি যেটা আছে, আমি বেশি খারাপ কথা বলবো না, কিন্তু তিনিও মৃত, যে এর মধ্যে বোঝা নজরুলকে বোঝা এর পক্ষে সম্ভব নয়, কিন্তু আহমদ শরীফ কি ছিলেন তা বুঝতে পারবেন। উদ্ধৃতি, নজরুল ইসলাম সরল ও স্বল্প বিদ্যার আবেগ চালিত লোক ছিলেন বলে জ্ঞান যুক্তি বুদ্ধি, এর মধ্যে একটা হাইফেন আছে, জ্ঞান যুক্তি বুদ্ধি দিয়ে কমিউনিজম বা সাম্যবাদ, সমাজ সমস্যা, মনস্তত্ত্ব, রাজনীতি প্রভৃতির জটিলতা কুটিলতা বুঝতেন না, তাই মুক্তির আকুলতা থাকলেও মুক্তির পথ পদ্ধতি তার অধিগত ছিল না দাঁড়ি। ফলে তিনি কখনো উদার, কখনো বিশ্বাস সংস্কারবদ্ধ, কখনো মুসলিম ভ্রাতৃত্ববাদী, কখনো হিন্দু মুসলিম মিলনে নয়, কেবল অভিন্ন বাঙালিত্বে আস্থাবান। উদ্ধৃতি শেষ। নজরুল সমীক্ষা অন্য নিরিখে, পৃষ্ঠা 227-228। এখানে উনি কি বলতে চেয়েছেন, যে এই নজরুলের মধ্যে সবিরোধ আছে, অর্থাৎ হিন্দু মুসলিম মিলনে বিশ্বাসী শুধু তিনি নয়, তিনি অভিন্ন বাঙালিত্বে বিশ্বাসী, আবার মুসলিম ভ্রাতৃত্বে বিশ্বাসী। এটাকে কখনো কখনো এটা যে একই লোকের নানা চেহারা হতে পারে
এটা বুঝতে পারছেন না, এটাকে সময়ের ক্রমে স্থাপন করেছেন অধ্যাপক আহমদ শরীফ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি। এখন আরেকজনের জিনিস দেখলে আপনি আরো অবাক হবেন।